আরপিও সংশোধন ও জোটের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি। এ নিয়ে ইসির পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ। এদিকে কমিশনের সাথে বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধিরা জানান নির্বাচনের আগে পরে পর্যবেক্ষণ করা হবে। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচনের প্রাক প্রস্তুতি নিয়ে বৈঠক করেন তারা। জোটবদ্ধ হলেও নির্বাচন করতে হবে দলীয় প্রতীকে। বৃহস্পতিবার এটি চূড়ান্ত করে উপদেষ্টা পরিষদ। শনিবার এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় বিএনপি। রোববার গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনে নির্বাচন কমিশনের চিঠি দেয় দলটি। নেতাদের মত, জোটবদ্ধ হলেও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত। কোনো আনুষ্ঠানিক প্রাক কনসালটেশন ছাড়াই এমন একটা মেজর সিদ্ধান্ত গ্রহণ অনভিপ্রেত এবং আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এতে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি মনে করে। একই দাবিতে ইসিতে চিঠি দিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএমও। পরে ইসি সচিব ব্রিফিংয়ে জানান গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়ে সিদ্ধান্ত হবে কমিশনের বৈঠকে। নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে এটা। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথ প্রতিনিধি দল। নির্বাচনের আগের ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানান দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ। বাংলাদেশের সব অংশীদারদের সাথে নির্বাচন নিয়ে কথা বলেছে কমনওয়েলথ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পাশে আছে এই সংস্থা। নির্বাচনের আগের ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করব আমরা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের বাইরে না যাওয়ার বিষয়ে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ার মতো কিছু করা যাবে না। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে বাধা দিতে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি ক্রিয়াশীল হতে পারে। দুপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন নির্বিঘ্ন রাখতে সব দলের ঐক্যের উপর জোর দেন। জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 14 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে নাই। নির্বাচনকে যদি বাধাগ্রস্তে যায় তাহলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে অসাংবিধানিক কিছু না করার বিষয়ে সতর্ক করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ। আমরা যেন কোনোভাবেই আইনানুগ প্রক্রিয়ার বাইরে না যাই, সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই। অনেকেই আবেগের বশে বলে থাকেন যে জুলাই গণ অভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায়। এই বক্তব্য হচ্ছে আবেগী বক্তব্য। সেই আদেশের ভিত্তিগুলো নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে, জুডিশিয়ারিতে কেউ প্রশ্ন তুলতে পারে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার দাবি পুনর্ব্যক্ত করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন কোনোভাবেই যেন ভোট পিছিয়ে না যায়। জুলাই সনদে স্বাক্ষর হয়েছে, ঘোষণাপত্র হয়েছে, নির্বাচন আর বিলম্ব নয়, ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিন। কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে কোনো পার্থক্য নেই দাবি করে এ দুটি দল কোনোভাবেই ভোটে অংশ নিতে পারবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী দিতে চায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। চলছে প্রস্তুতি। অন্যদিকে স্বতন্ত্রভাবে লড়তে চান তৃণমূল বিএনপির মহাসচিব ও সাবেক বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। বাংলাদেশে যে প্রেক্ষাপট,
এই প্রেক্ষাপটে কিংস পার্টি ছাড়া কোনো রাজনীতি হবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ৩ নির্বাচনে বেশ দৌড়ঝাঁপের জন্য আলোচনায় এসেছিল কয়েকটি দল। কিংস পার্টি হিসাবে পরিচয় পেয়েছিল তারা। অভিযোগ আছে তারা কাজ করেছে নির্বাচনকে বিতর্ক থেকে সরিয়ে বৈধতা দেওয়ার জন্যে। বলার অপেক্ষা রাখে না, নির্বাচনের পর আলোচনা থেকে ছিটকে পড়ে দলগুলো। আমরা নির্বাচন কমিশনের শর্ত পূরণ করেছি, তারা আমাদের নিবন্ধন দিয়েছে। এর পেছনে তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা এটা তারা বলতে পারবে। 2014 সালের বিতর্কিত নির্বাচনের কয়েক মাস আগে নিবন্ধন পায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। ওই নির্বাচনে দলীয় প্রতীকে ঢাকা 17 আসনে এমপি হন দলটির সভাপতি SM আবুল কালাম আজাদ। আমাদের টার্গেট ছিল এবার 100 আসনে আমরা নির্বাচনে প্রার্থী দেব, কিন্তু এই জনপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনীর পরে আমাদের মনে হলো যে না, এটা একটু আমরা বাড়াই, দেখি আমরা 300 আসনে প্রার্থী দেওয়ার কথা বলি। এদিকে 2024 সালে আমি বনাম ডামি ভোটে অংশ নেয় 2023 সালে নিবন্ধন পাওয়া দল তৃণমূল বিএনপি। 133টি আসনের কোনোটিতেই জয় পায়নি দলটি। উল্টো অধিকাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। তবে আগামী নির্বাচনে ভিন্ন পরিকল্পনা রয়েছে দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকারের। গণমানুষের একটা চেতনা সৃষ্টি হয়েছে, তখন আমার নির্বাচন করার ইচ্ছা আছে, কারণ আমি তো স্বতন্ত্র খারে অনেক ভোট পেয়েছি, এ তো রেকর্ড। এবং আমি চ্যালেঞ্জ করে বললাম যে মানুষ তো এই পর্যন্ত বলতে পারে না, আপনাদের কাছে কোনো রিপোর্ট নাই যে আমি এই কোথাও গিয়া 2 নম্বর করে টাকা কামাইছি, চাঁদাবাজি করছি। বিএনএফ ও তৃণমূল বিএনপির নেতারা দাবি করছেন আগেও তারা গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে নির্বাচন করেছেন, এবারও তাদের উদ্দেশ্য একই। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বিমানবন্দর স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে এসব উদ্ধার করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে অভিযানে 8টি পিস্তল, 16টি ম্যাগাজিন, 26 রাউন্ড গুলি, 2 কেজি গান পাউডার এবং 2 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়েছে। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। নারায়ণগঞ্জে বিসিকের একটি ডাইং কারখানায় বিস্ফোরণে 6 শ্রমিক ও নিরাপত্তা কর্মী দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ দুজনের অবস্থা গুরুতর হওয়ায় দেয়া হয়েছে আইসিইউতে। রোববার সকালে MS ডাইং অ্যান্ড প্রিন্ট প্যাকেজিং কারখানায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে দগ্ধ হন 6 শ্রমিক ও নিরাপত্তা কর্মী। তাদের ভর্তি করা হয় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। কারখানায় গ্যাসের পাইপলাইন ও রুমের পুনর্নির্মাণ কাজের সময় এ বিস্ফোরণ ঘটে। আমার কাছে সাউন্ড আসছে, ওই লোকটা যখন চিৎকার করে বাইরেছে, সে কারণে আমি দেখলাম যে তাকায় আবার ধুমাও জ্বলে। তিতাসের লোকে যখন কাজ করতেছে তখন আপনার এই লাইনে যখন কাতে কুকছে যে ছাদ ভাঙছে, ছাদে যখন রড গ্যান্ডিং দিয়ে কাটছে, যেহেতু RSM রুম এখানে কিছু দেওয়ার হয়তো জমা হয়ে থাকতে পারে। দগ্ধদের মধ্যে 5 জন MS-এর ও 1 জন ফেয়ার অ্যাপারেলসের নির্মাণ শ্রমিক। এ ঘটনা তদন্ত করছে ফায়ার সার্ভিস। বড় করার জন্য যে ছাদটা আছে একতলা ভবন, ছাদটা কেটে ওনারা হয়তো রুমটা বড় করবে, এটা গ্রাইন্ডিং মেশিন চালিয়ে রড কাটতেছিল। মূলত রুমটা গ্যাসের রুম যেহেতু, এবং ফেয়ার অ্যাপারেল এবং MS ডাইংয়ের দুইটা পাশাপাশি গ্যাসের রুম, যখন গ্রাইন্ডিং মেশিন যখন চালাইছে তখন হয়তো স্পার্ক হয়েছে। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। 2 জনকে আইসিইউতে রাখা হয়েছে। এমনি পার্সেন্টেজ অফ বার্নের ক্ষেত্রে যদি আমরা বলি, একজনের আছে 28%, এবং এরা কিন্তু সবাই 30 থেকে 40 বছর বয়সের মধ্যে, সবাই ওয়ার্কার, কাজ করছিল সকাল 8টার দিকে, 8:30টার দিকে, তখন অল অন এ সাডেন এটা লিকেজ হয়। তো ইনহেলেশন ইনজুরি আছে সবারই। এর মধ্যে 2 জনের কে আমরা অলরেডি আইসিইউতে দিয়েছি, আর বাকিগুলো একজন আছে অবজারভেশনে, বাকি 3 জনকে আমরা পোস্ট অপারেটিভ রেখেছি। আহত দগ্ধ 6 জনের মধ্যে জালাল মোল্লার শরীরের 14 ভাগ, আজিজুলের 9, নাজমুলের 28, সেলিম মিয়ার 10, আলামিনের 17 ও নূর মোহাম্মদের 2 ভাগ পুড়ে গেছে। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জাতীয় নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড কমিয়ে আনা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ 7টি সিম থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একজনের সিম কার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে, এতে প্রকৃত দোষী অনেক সময় ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিম কার্ড কমিয়ে আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যকার সমস্যাগুলো সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমাই নিয়ে আসবো। আমরা 5টায় আমরা আলটিমেটলি চাবো, হয়তো 2টায় গিয়ে আমরা থামবো, কিন্তু এই মুহূর্তে আমরা 2টায় যেতে পারবো না, বাট আমরা আস্তে আস্তে কমাই নিয়ে আসবো। বন্যপ্রাণী হত্যা রোধে নতুন আইনে জামিনের ব্যবস্থা থাকছে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রোববার আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে আলোচনা সভায় কথা জানান তিনি। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে 64 জেলায় ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী টিম গড়ে তোলা হবে। বন্যপ্রাণী সংরক্ষণের আইনের অগ্রগতি হয়েছে, তবে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে জানান সৈয়দা রেজওয়ানা হাসান। আমরা বন্যপ্রাণী আইন বলেন, বিধিমালা বলেন, বন বিভাগ বলেন, সব যদি সক্রিয় হয় কিন্তু আমার মনস্তাত্ত্বিক পরিবর্তন না আসে, তাহলে এই প্রাণীগুলোকে বাঁচানো আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আমরা বন্যপ্রাণী যেটা নতুন ড্রাফট করেছি ওটা আমরা কগনাইজেবল এবং নন বেইলেবল করেছি। জুলাই অভ্যুত্থানের বিরোধিতা এবং ডাকসুর হিসাব ঠিকমতো না দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে ডাকসুর প্রতিনিধি দল। না হলে কাল আবার ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। 3 দাবিতে দুপুরে বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি পালন করে ডাকসু। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে সেখানে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময়ে তারা প্রশাসন ভবনও ঘেরাও করেন। ডাকসুকে প্রশাসন পুরোপুরি সহায়তা দিচ্ছে না বলেও অভিযোগ তাদের। 3 দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন ডাকসু নেতারা। তাদের দাবি হলো হল সংসদ এবং ডাকসুর সব হিসাব বুঝিয়ে দেওয়া, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা এবং আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে বহিষ্কার করে পুলিশে সোপর্দ করা। এছাড়া ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করে বিচারের দাবিও জানান শিক্ষার্থীরা। দ্রুত সময়ের ভিতরে ব্যবস্থা নেবেন। আমরা স্পষ্টভাবে বলে এসেছি যে আগামীকাল থেকে কোনোভাবেই তিনি এই রেজিস্টার বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন না, কারণ তিনি সরাসরি শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে তাকে ক্ষমতায় রাখার জন্য যা করা দরকার সেটা করেছেন এবং সেটাতে তিনি নেতৃত্ব দিয়েছেন। ফলে আমরা এই ধরনের কোনো কর্মকর্তা কর্মচারীকে চাই না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন। রোববার বিকেল 4:30টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শপথ অনুষ্ঠান হয়। কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদের শপথ পাঠ করান উপাচার্য ও রাকসুর সভাপতি অধ্যাপক সালেহ হাসান নাকিব এবং হল সংসদের শপথ পাঠ করান সংশ্লিষ্ট হলের প্রধ্যক্ষরা। শপথ শেষে নেতারা ছাত্র বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান। নতুন নেতৃত্বে সুন্দর একটি ক্যাম্পাস গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। 35 বছর পর রাকসুর ভিপি নির্বাচিত হন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ এবং জিএস হন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। প্রতিটা দিন যদি আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিপূর্ণভাবে কাজ করার চেষ্টা করি, তাহলে এই আয়োজনটা সম্পূর্ণ হবে। সামগ্রিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বিজিত যে প্রার্থীরা আছেন তাদেরকে আমাদের অফিসে আমন্ত্রণ জানিয়ে তাদের যেই শিক্ষার্থীদের নিয়ে যে ভাবনা, এই ভাবনাগুলো আমরা শুনবো এবং এগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা আশা করি ছাত্ররা তাদের নেতৃত্বে নির্বাচন করেছে এবং তারা কোনো প্রকারের প্রভাব বা কোনো প্রকারের পড়াশোনা ব্যতি রেখেই তাদের দায়িত্ব পালন করতে পারবে। রাজনৈতিক ও আধিপত্য বিস্তারের জেরেই রাউজানে যুবদল কর্মী আলমগীরকে হত্যা করা হয়েছে। পরিবার বলছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আলমগীর আলমকে। খুন হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই হামলার শঙ্কায় ছিলেন তিনি। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
হত্যায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ অভিযানের কথা বলছে পুলিশ। এদিকে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। হত্যার কয়েক সপ্তাহ আগে থেকেই মৃত্যুর শঙ্কায় ছিলেন রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবদল কর্মী আলমগীর আলম। প্রতিপক্ষের সশস্ত্র মহড়ায় আতঙ্কিত ছিলেন তিনি। এ নিয়ে প্রতিপক্ষ বখতিয়ারকে ফোন করে কারণও জানতে চান তিনি। হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। পরিবারের দাবি, রাজনৈতিক ও আধিপত্য বিস্তারের জেরেই হত্যা। রায়হান ও বখতিয়ার সরাসরি হত্যায় জড়িত বলছেন স্বজনরা। এদিকে স্বামীকে হারিয়ে ছেলের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায় নিহত আলমগীরের স্ত্রী। অনেকদিন ধরে হুমকি দিচ্ছে, মানুষ ভিডিও ফুটেজ আছে ফেসবুকে, অনেকে সাথে। আমি তো পারতেছি না, আমার ছেলেকে এখানে আনি যে নিরাপত্তা না, যে নিরাপত্তা দিতে পারতেছি না। যে আমরা সুস্থ বিচার চাই, আর দেওয়ার জেলে মারছি, আর আইলে মানুষের বিচার চাই, হনা মারল। এদিকে রাওজানে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে আলমগীরকে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে যৌথ অভিযানের কথা জানিয়েছে পুলিশ। যে নামগুলো আসছে সেই নামগুলো কিন্তু কোনো না কোনো গ্রুপের অনুসারী। সেক্ষেত্রে এটা তাদের সিনিয়র যারা ছিলেন তারা যদি আমলে নিতেন, তারা যদি এদেরকে সহ অবস্থান করতেন, মিলমিশ করে দিতেন, তাহলে আমার মনে হয় ঘটনাটা এদিকে যেত না। যৌথ অভিযানের কোনো পরিকল্পনা চলছে, সেই যৌথ অভিযানের মাধ্যমে এদেরকে গ্রেফতার করার হবে। গত বছরের 5 আগস্টের পর থেকে রাউজানে 17টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে 12টি রাজনৈতিক। এছাড়া আধিপত্য বিস্তারের জেরে অন্তত শতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদী সাগরে মাছ ধরতে নেমেছেন জেলেরা। সকাল থেকে মাছের ঘাট, বাজার ও আড়তগুলোতে বেড়েছে ব্যস্ততা। তবে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ার দাবি জেলেদের। প্রথম দিনে মাছ কম পাওয়ায় অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদী সাগরে জাল ফেলছেন জেলেরা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জেলেরা ফিরতে শুরু করেন মাছঘাট ও আড়তে। ইলিশ বেচাকেনায় সকাল থেকে সরগরম চাঁদপুর মাছঘাট এবং পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিনেই বাজারে ইলিশের দেখা মিললেও তা চাহিদার তুলনায় কম। মাছ কিছু হয়েছে ফায়া যাওয়ার বরফ নাই, এই কারণে বেচার জন্য আবার তাড়াতাড়ি ঘাটে চলে আসে। দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি, তবে আরেকটু কমলে হয়তো সবাই হাতের নাগালে থাকতো, সবাই কিনতে পারতো আর কি। শরীয়তপুরে 1 কেজি ওজনের ইলিশ 2500 থেকে 3000 টাকা, মাঝারি থেকে ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 1500 টাকায়। দাম বেশি হওয়ায় মাছ না কিনে খালি হাতেই ফিরে যান অনেকে। ভাবছিলাম যে অভিযানের পর সুরেশ্বর ঘাটের তনে মাছ কিনুম, বহুত কষ্ট করে আশা করে আইছি, মাছ কিনতে পারলাম না, অনেক দাম। 1 কেজি সাইজের যে মাছগুলা, এগুলো আজকের বাজার মূল্য আছে 2500 টাকা কেজি, আর 1 কেজি 4টা যেগুলো আছে এগুলো আছে আপনার 1200 টাকা কেজি। বরগুনা ও লক্ষ্মীপুরে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এবারের অভিযান সফল দাবি করে জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, গতবারের চেয়ে এবার মাছের উৎপাদন বাড়বে। আমাদের লক্ষ্মীপুর জেলায় উৎপাদন আছে আমাদের প্রায় 22,500 মেট্রিক টন। তো আমরা আশা করছি যে প্রায় 23,000 মেট্রিক টনের উপর আমরা ছাড়িয়ে যাব, এবং পরবর্তীতে এর জন্য আমাদের জাটকা সংরক্ষণ কার্যক্রমটাও সফলভাবে বাস্তবায়ন করতে হবে। 3 থেকে 4 দিন পর গভীর সাগর থেকে জেলেরা ফিরলে বাড়বে ইলিশের সরবরাহ। এতে দাম কিছুটা কমতে পারে বলে আশা মাছ ব্যবসায়ীদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।